শপথ গ্রহণের জন্য এরই মধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং সংসদ ভবন সংলগ্ন যে কক্ষ রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। আমরা যতটুকু জেনেছি সংসদ ভবন সচিবালয়ের পক্ষ থেকে যে এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানটা একেবারে ব্যতিক্রম হচ্ছে, সেটি যাতে সার্থক এবং সফল হয় সেজন্য তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। আমরা যতটুকু জেনেছি এরই মধ্যে দেশি বিদেশি 1200 অতিথি যাতে এখানে অংশগ্রহণ করতে পারে সে বিষয়টির জন্য প্রস্তুতি চলছে। 13টি দেশের প্রতিনিধি অর্থাৎ 13 দেশের সরকার প্রধানকে প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছেন, যদিও সেসব দেশের সরকার প্রধান হয়তো বেশিরভাগই আসতে পারবেন না। আমরা যতটুকু জেনেছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে তিনি ওই সময়ে এআই সামিট থাকবে যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সহ অন্যান্য দেশের প্রেসিডেন্ট থাকবেন, সে কারণে তিনি আসবেন না বলে বাংলাদেশকে জানিয়েছেন এবং তিনি লোকসভার স্পিকার ওম বিরলা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে পাঠাবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল তিনি আসবেন। সবচেয়ে বড় যেটির নাম এখন পর্যন্ত আমরা শুনছি সেটি হচ্ছে যে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে লোটে শেরিং তিনি আসবেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশকে। পাশাপাশি নেপালের প্রেসিডেন্ট মৈজু তিনিও আসতে পারেন বলে আমাদেরকে এর মধ্যে জানা গেছে। এছাড়াও 13 দেশের প্রতিনিধি বাংলাদেশে আসবেন, যারা সার্কের পররাষ্ট্রমন্ত্রীরা আসবেন। বা যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা তিনিও আসবেন বলে এর মধ্যে নিশ্চিত করেছেন। সব কিছু মিলিয়ে সরকার যেটি চাইছে নতুন বাংলাদেশে এই শপথ ব্যতিক্রম হচ্ছে নানা কারণে। প্রথমত হচ্ছে যে সাধারণত আগের সংসদের স্পিকার সংসদ সদস্য যারা নির্বাচিত হন তাদের শপথ পড়ান, যেহেতু এবার আগের সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি আসলে নিখোঁজ রয়েছেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। ডেপুটি স্পিকার তিনি মামলায় কারাগারে আছেন, সে কারণে এবার সংবিধানের আলোকেই দ্বিতীয় বিকল্প সেটি হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ পড়াবেন সংসদ সদস্যদের। আগে আমরা যেটা দেখতাম যে মন্ত্রিসভার সদস্যদের সাধারণত বঙ্গভবনের শপথ পড়ানো হয়, সেটিরও এবার ব্যতিক্রম হচ্ছে। এবার যতটুকু আমরা নিশ্চিত হয়েছে যে মন্ত্রিসভার সদস্য এবং যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি এবং এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অর্থাৎ নতুন বাংলাদেশে সব কিছু নতুনভাবেই শুরু করতে চাচ্ছে বিএনপি এবং তারা যে সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে তারা একটি উদাহরণ সৃষ্টি করতে চাচ্ছে যে আসলে তারা নতুন কিছু দেখাতে চায়। আমরা যতটুকু জেনেছি যে মন্ত্রিসভায় কারা থাকবেন, কতটুকু আকার হবে তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যতটুকু জেনেছি যে এখানেও বেশ কিছু চমক আসতে পারে। বিরোধী দল থেকে স্পিকার বা কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব কাউকে অর্থাৎ জামাতের কাউকে স্পিকার বা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও হতে পারে, সেটির আলোচনা চলছে। মন্ত্রিসভার আকার ঠিক সঠিক কত হবে সেটি নিশ্চিত না হওয়া গেলেও ক্যাবিনেট বা বিএনপির সূত্র যেটা বলছে মন্ত্রিসভার আকার খুব বেশি বড় হবে না। আগের মন্ত্রিসভায় যেমন আমরা সবশেষ দেখেছিলাম যে 44 জন সদস্য ছিল আওয়ামী লীগের মন্ত্রিসভায়, সেখানে 25 জন মন্ত্রী ছিলেন এবং 18 জন প্রতিমন্ত্রী ছিলেন। আর সেক্ষেত্রে এবার 30 থেকে 35-এর মধ্যে সংখ্যাটা থাকতে পারে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। এই মন্ত্রিসভার মধ্যে চমক হলো যে কিছু অভিজ্ঞ আছেন যারা সিনিয়র প্রবীণ রাজনীতিবিদ তারা থাকবেন, এক্ষেত্রে নতুন তরুণ যারা আছেন তারাও থাকবেন। অর্থাৎ মন্ত্রিসভা একটা ভারসাম্য এবং সেই ভারসাম্যের মধ্যে আরেকটি ভারসাম্য আসার সম্ভাবনা আছে, সেটি হচ্ছে যে জেলা বা বিভাগ মন্ত্রিসভার সদস্যরা যেন একটি নির্দিষ্ট জেলা বা বিভাগের অন্তর্ভুক্ত না হন, অর্থাৎ সারা বাংলাদেশের যাতে প্রতিনিধিত্ব থাকে সেটিও নিশ্চিত করবার জন্য এর মধ্যে বিএনপির পক্ষ থেকে আমরা যতটুকু শুনেছি তারা প্রস্তুতি নিচ্ছেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশ তাকিয়ে আছে নতুন সংসদ সদস্যদের দিকে, নতুন মন্ত্রিসভার দিকে। কারণ এই মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বর্তমান অবস্থা সেটি, অর্থনীতির বর্তমান অবস্থা সেটি থেকে উত্তরণের জন্য তাদেরকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আর সব কিছু মিলিয়ে বলা যায় যে আগামীকালকের শপথ এবং নতুন মন্ত্রিসভার নতুন সরকারের যাত্রার জন্য প্রস্তুত প্রায় সম্পন্ন করেছে অন্তর্বর্তী সরকার। মিরাই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।